আসসালামু আলাইকুম। তো আমরা পরিমিতি যারা আনসার করব ওদেরকে আমি শর্টকাটে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সিকিউ দেখিয়ে দিচ্ছি। তোমরা এগুলো খুব শর্টকাটে দেখে নাও। ওকে, তো প্রথমেই আমাদের যে ক নাম্বার অঙ্কটা আছে সেখানে ক নাম্বারে কী চাওয়া হয়েছে, একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এত এত এবং একটা কোণ দেওয়া আছে। আমরা জানি একটা ত্রিভুজের যদি দুইটা বাহু আর একটা কোণ দেওয়া থাকে তাহলে সূত্র হয় হাফ এ বি সাইন থিটা। এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, বি মানে আরেক বাহুর দৈর্ঘ্য, সাইনের জায়গায় সাইন বসবে, থিটার জায়গায় মানটা বসাবো। তাহলে এই যে দেখো এই হাফ, তারপরে এ এর মান, বি এর মান, সাইন থিটার মান হচ্ছে 30। এবার এই সবগুলোকে তুমি ক্যালকুলেটারে তুলে দিবে, চলে আসবে 72 বর্গমিটার। তো আমাদের ক নাম্বার শেষ। এরপর যদি আমরা খ নাম্বারের দিকে তাকাই, খ নাম্বারে আমাকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই করতে বলছে। আমরা জানি ক্ষেত্রফল বের করার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √3 এই যে দেখো এটা, যে √3/4 a স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তো এর জন্য আমাদের a এর মান লাগবে। তা আমাদের প্রশ্ন যেটা আছে, দেখো প্রশ্নে সরাসরি a এর মান দিয়ে দেয় নেই। প্রশ্ন ভিতর কী বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, দেখো এখানে সমবাহু ত্রিভুজের বাহু মানে বোঝানো হয় কল চলে আসে, আচ্ছা দুঃখিত, আসো আমাদের এখানে কি বলা আছে আবার দেখি একটু, যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বাড়ে। তো প্রত্যেক বাহু, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু মানে হচ্ছে এ। তাহলে এ এর সাথে যদি তুমি 3 যোগ করো তাহলে যে পুরো ক্ষেত্রফলের সূত্রটা আছে না √3/4 a স্কোয়ার, ওইটার সাথে তোমাকে যোগ করতে হবে 27√3। ঠিক আছে, এরকম একটা অঙ্ক অনুশীলনীতেও আছে। তা আমরা আসো সলভটা দেখি এখানে কী করতে হবে। তো প্রথমে লিখবা যে মনে করি প্রত্যেক বাহুর, ওই যে বসে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, লিখলা এ। এরপরে কি ত্রিভুজের ক্ষেত্রফলে মানে দুটো জিনিসের সূত্র লিখলা। ওই যে এখন কি করতে হবে বলো, যে আমি যদি এ এর মান কয় মিটার বাড়াই, এ এর মান 3 মিটার বাড়াই, তাহলে দেখো এই যে এ এর সাথে কত যোগ করতেছি, 3 যোগ করতেছি, তাহলে আমার পুরো ক্ষেত্রফলের সাথে যোগ হবে কত, 27√3। এখানে একটা লাইন স্কিপ করছে, লাইনটা হবে এরকম যে √3/4 a + c মানে এ এর সাথে 3 যোগ করতেছি স্কোয়ার, তারপর সমান সমান দিবা, সমান সমান দিয়ে ওই পাশে তুমি কি লিখবা জানো, ওই পাশেরটা আমি এভাবে লিখতেছি, কোথায় গেল এই, ওই পাশে লিখবা আবার √3/4 a স্কোয়ার, হ্যাঁ, তার এটার সাথে যোগ করবা কত, যেটা বাড়বে 27√3। তো পরে এই জিনিসটাকে যখন সমানের এই পাশে নিয়ে আসে তখন মাইনাস হয়ে যায়। এই যে দেখো এই জিনিসটা এখানে করছে, দেখছো মাইনাস হয়ে গেছে, মানে এই অংশটা ছিল সমানের ওই পাশে, কারণ এইটার সাথেই তো এইটুকু বাড়ছে, এই পাশে আনসার মাইনাস হয়ে গেছে কারণ। এরপর এখানে যে সিম্পলি ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন তোমরা পারবা ইনশাল্লাহ। এখান থেকে এ এর মান বাইর হয়ে যায়, তাহলে এ এর মান বাইর হলে আর তো ক্ষেত্রফল বাই করার কোনো ব্যাপারই না, ক্ষেত্রফল বাই করার সূত্র বসাবা, এ এর মানটা বসাই দিবা, গুণ করে দিবা, তুমি সুন্দর করে ক্ষেত্রফল পেয়ে যাবা। এই আশা করি বুঝছো, এটা ভালো গুরুত্বপূর্ণ আসতে পারে। এরপরে আমরা দেখব যে আমাদের গ নাম্বারে কী বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি এত গ্রাম হয় তাহলে পাইপের লোহার ওজন নির্ণয় করতে বলছে। আচ্ছা একটু বুঝো, এটা একটু দেখো তোমরা মনোযোগ দিয়ে, যে একটি লোহার পাইপের ভিতর ও বাহিরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, পাইপের উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে ঠিক আছে, আমাকে লোহার ওজন বাই করতে বলছে, মানে এটা একটু বুঝো মনোযোগ দাও, যে এই হচ্ছে তোমার একটা লোহার পাইপ, ঠিক আছে, লোহার পাইপ। তো এইটা তো লোহা দিয়ে বানাইছে তাই না, দেখতে এরকম হবে, হ্যাঁ লোহা দিয়ে বানাইছে, মানে এই জায়গাগুলো কি লোহা, এই জায়গাগুলো কি লোহা। তো এখানে লোহা কতটুকু আছে এটা আমি কেমনে বাই করতে পারি বলো তো। একবার আমি কি করব, এই যে আরেকটা কালার নেই আমি, এই যে ভিতরে আছে না, এই ভিতরের এটা বাই করব, আরেকবার বাই করব উপরেরটা, কথা কি বুঝাইতে পারছি, এই ভিতরেরটার আয়তন এবং উপরেরটার আয়তন যদি আমি বের করে উপরেরটা থেকে ভিতরেরটাকে বিয়োগ দিয়ে দিই তাহলে অবশ্যই আমি কি পেয়ে যাবো বলো, মাঝখানেগুলো পেয়ে যাব না। সিম্পলি তুমি ওভাবে চিন্তা করো, মাঠের মতো, যে রাস্তা সহ এবং রাস্তা ছাড়া বের করার পরে রাস্তা সহ থেকে রাস্তা ছাড়া বাদ দিলে রাস্তাটা পেয়ে যায়, এই ক্ষেত্রেও সেম কাজ করব। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, আমাকে এই যে
লোহার পাইপের ভিতরে ব্যাসার্ধ দিয়ে দিছে, বাইরে ব্যাসার্ধ দিয়ে দিছে এবং উচ্চতা দিয়ে দিছে। এখন যে আয়তন আছে সে আয়তন বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে পাইয়ের মান নির্দিষ্ট, আর মানে ব্যাসার্ধ, এইচ মানে উচ্চতা। তাহলে আমার ভিতরেরটার জন্য আয়তনের, শোনো, ভিতরের আয়তন, লোহার পাইপের ভিতরের আয়তন কী হবে? পাই আর স্কোয়ার। আর স্কোয়ার, এখানে আর এর মান কী হবে? আর এর মান হবে যে তোমার এই যে ভিতরের ব্যাসার্ধ মানে 4, ঠিক আছে। আর যখন আমাকে বললো বাহিরেরটা, তখন আমার আর এর মান হয়ে যাবে কত? 6। এই দুটোটার ক্ষেত্রে কি আছে? সেম আছে। তাহলে দেখো, এই ভিতরের আয়তন, এই হচ্ছে বাহিরের আয়তন। তাহলে বাহিরেরটা থেকে ভিতরেরটাকে বিয়োগ দিব, বিয়োগ দিলে এরকম ইকুয়েশন পাবো। এখান থেকে আর এইচ কমন নিয়েছি, ঠিক আছে। ইকুয়েশন নেওয়ার পরে এরপর এখানে গুণ টুন করে দিয়েছি, সবগুলোর মান তো আসেই। তো যার ফলে আমি যে জিনিসটা পেয়ে গেছি সেটা হচ্ছে কি জানো? পাইপের লোহার আয়তন, মানে পাইপের ভিতরে কি পরিমাণ লোহা আছে সেটা আমি পেয়ে গেছি গা। এখন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। তা আমি এখানে পাইছি কত? এত সেন্টিমিটার। এতর সাথে যদি আমি 7.2 গুণ করে দিই, তাহলে আমি পেয়ে যাব যে কত গ্রাম লোহা আছে। এই হচ্ছে আমাদের প্রথম সৃজনশীল। এবার দ্বিতীয় সৃজনশীলে দেখো, ক নম্বরে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, বৃত্তচাপের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, সরি, বারবার আজকাল কল আসতেছে, বুঝছি না। তো আমাকে বলছে এখানে বৃত্তাংশের ক্ষেত্রফল বাই করতে। হ্যাঁ, তো বৃত্তাংশের যে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি? θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে আর মানে ব্যাসার্ধ, থিটা মানে যে কোণটা দেওয়া থাকে। তাই একটু খেয়াল করলে দেখবা যে আমাকে এখানে ব্যাসার্ধ 6 দিয়ে দিছে এবং কেন্দ্রের ডিগ্রি দিয়ে দিছে 60। তো মানগুলো বাসায় ক্যালকুলেশন করে বের করে ফেলবা। বেড়ে যে অঙ্ক, এর চেয়ে সহজ অঙ্ক আসলে হয় না, ঠিক আছে। এবার আসো, কোথায় আসবা? খতে আসো। খ হচ্ছে একটা ভেরি ইন্টারেস্টিং। আগের অঙ্কটাই, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বাই করো। একটু পড়লেই বুঝবা যে তোমার ওই যে দেখছো আগেরটাতে ছিল 3 মিটার, বাড়াইলে এখন বাড়াচ্ছ 4 মিটার, ক্ষেত্রফল বাড়বে এত। তার মানে a+3 করলে পুরোটার সাথে তুমি কি করে দিবা? 20√3 যোগ করে দিবা। ওইখান থেকে তুমি ওই বাহুর দৈর্ঘ্য পাই যাবা গা, তারপর ক্ষেত্রফল পাই যাবা গা। পারবে ইনশাল্লাহ, কোনো প্যারা নাই। আসো গ নাম্বার দেখি। গ নাম্বারে বলা আছে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বাই করো। এখন ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি জানো? √a² + b² + c², মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব আর দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস তোমার উচ্চতা স্কোয়ার। তো এই জন্য আমাদের আগে দৈর্ঘ্য, বস্তু, উচ্চতাগুলো বের করা লাগবে। তো এখানে দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাগুলো অনুপাত দিয়েছে এবং পুরোটার একটা ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, কোনোটা ভালো করে মানটা দেওয়া নাই। তো আমাদেরকে এগুলো একটু বের করতে হবে। তো আমরা এভাবে ধরে নিব যে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত যেহেতু 5, 4, 3, তাহলে ধরে নিব ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5x। 5x কেন ধরলাম? যে অনুপাত যেহেতু 5, এর সাথে কিছু একটা গুণ হবে। তাহলে দৈর্ঘ্য যদি 5x হয়, প্রস্থ হবে 4x, উচ্চতা হবে 3x। ওকে, তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা 2 × AB + BC + C। এখানে a মানে দৈর্ঘ্য, b মানে প্রস্থ, c মানে উচ্চতা, ঠিক আছে। তো আমরা এখানে যে মানগুলো পাইছি না, 5x, তারপর হচ্ছে 4x, 3x, এই জিনিসগুলো এখানে বসায় আমরা একটা কি পাইলাম? একটা রাশি পাইলাম যে 94x², আনুমানিক মান। এখন এটা কি বেরিয়েছে? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে। আর আমাদের প্রশ্নে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে কত বলো তো? প্রশ্নে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 1504। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এইটা সমান 1504 লিখতে পারি। সেইখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেশন করে √2 করে এক্সের মানটা পেয়ে যাব। তো এক্সের মান যদি পেয়ে যায়, আরে আর কি লাগে? আমি বলছি না দৈর্ঘ্য হচ্ছে 5x, তাহলে 5-এর সাথে এক্সের মান গুণ করে দিবা, 4 × 5 = 20, দৈর্ঘ্য 20 পেয়ে গেছো। প্রস্থ ছিল 4x, তাহলে পাবো 16। উচ্চতা ছিল 3x, তাহলে 3 এর সাথে 4-এর গুণ, তাহলে 12। তাহলে ABC পাইছো। ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি √a² + b² + c²। মানগুলো বসাই দাও, পেয়ে যাবা। ভেরি ইজি অঙ্ক। ওকে, পরবর্তীতে আমরা চলে যাব। পরবর্তীতে কি আছে দেখো। ক নাম্বারে বলছে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য এত এত হলে রম্বসের ক্ষেত্রফল। আল্লাহ, এত সহজ! রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র কি জানো? হাফ ইন্টু যে দুইটা কর্ণ দিবে সেই দুইটা কর্ণের গুণফল। এই যে দেখো, হাফ ইন্টু কর্ণ একটা 5, একটা 7, ওটা গুণ করে দিলে তুমি পেয়ে যাচ্ছ। এটা ক আসতে পারে, পড়বা ইনশাল্লাহ। এরপরে আসো খ নাম্বারে কি বলা আছে একটু খেয়াল। খ
ক্ষতে যেয়ে তোমার বলা আছে কি উদ্দীপকে এক হতে আয়তক্ষেত্র বৃত্তের ক্ষেত্রফল, মানে দুইটা ক্ষেত্রফল বাই করতে বলা হয়েছে, একটা আয়তক্ষেত্র, একটা হচ্ছে বৃত্তক্ষেত্র। এখন আয়তক্ষেত্র ক্ষেত্রফল বের করার সূত্র আমরা ছোটোবেলায় শিখছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কিনা, দৈর্ঘ্য আছে 1200 সেন্টিমিটার, প্রস্থ আছে 500। তো সেন্টিমিটার থেকে এগুলোকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটারে যাইতে চাও তাহলে তোমার কী করা লাগবে বলো তো, একটু ভাগ টাক দেওয়া লাগবে। তো তুমি এটা কি করবা, 500কে তুমি দিয়ে ভাগ দিবা, 100 দিয়ে ভাগ দিবা, তাহলে 5 মিটার চলে আসবে প্রস্থ, এবং 1200কে তুমি 100 দিয়ে ভাগ দিবা, তাহলে তোমার 12 মিটার চলে আসবে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে তুমি ক্ষেত্রফল পাইলা, তাহলে একটা ডান। এবার আমার বৃত্তের ক্ষেত্রফল বাই করতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ। তো এখানে আসল ট্রিকটা হচ্ছে ব্যাসার্ধ বের করা। তাহলে দেখো এই একটা যদি বৃত্ত হয়, কথা বুঝো, এই একটা বৃত্ত হইলে এর ব্যাসার্ধ কি, এর ব্যাসার্ধ হচ্ছে এর কেন্দ্র দিয়ে যায় এমন একটা রেখা, ঠিক আছে, এর কেন্দ্র দিয়ে যায় বৃত্তের দুই বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস বলে, ঠিক আছে। তাহলে এইটাও ব্যাস, আবার যদি এইটাকে এইটাও ব্যাস, এটাকে এইটাও ব্যাস। এখানে দেখো কারিশমাটা কি, এখানে আমাকে উদ্দীপক একে কি বলছে, আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। তার মানে ঘটনা কি ঘটে, এই একটা হচ্ছে আয়তক্ষেত্র, এর পরিবেষ্টিত করে আছে কি আমার বৃত্তটা। তাহলে এই যে আয়তক্ষেত্র কর্ণটা, এটা যদি তুমি টানো, দেখো তো এটা কি কেন্দ্র দিয়ে গেছে না, এবং বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দুর সংযোগ রেখা। একটু খেয়াল করো, অন্য কালার যদি, আরে চলে গেল, দুষ্ট রে দুষ্ট। এই যে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা, এটা আসলে কি বলো তো, এই বৃত্তের ব্যাস না। তাহলে আমি আয়তক্ষেত্রের যদি কর্ণ বের করতে পারি, ওইটাই আমার হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ বের করব কিভাবে, দেখো এটা একটা ত্রিভুজ, আমি অন্য একটা কালার নেই, সবুজ। আয়তক্ষেত্রের এটা কিন্তু একটা ত্রিভুজ, এটা হচ্ছে তার লম্ব, এটা হচ্ছে তার ভূমি, আর এটা হচ্ছে আয়তক্ষেত্রের কি বলতো, প্রস্থ, যেটা দেওয়া আছে 5, এবং এটা হচ্ছে দৈর্ঘ্য, যেটা দেওয়া আছে 12। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে ভূমি, প্রস্থটা হচ্ছে লম্ব, আর এই যে কর্ণটা, এটা মূলত কি বলতো, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাস জানি যে অতিভুজ কেমনে বাই করে, অতিভুজ সমান সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বর মান বসাবা, লম্ব কোনটা, এটার মান কত হচ্ছে 12, ঠিক আছে, 12 বসাবা। আর সরি, এটার মান হচ্ছে লম্ব তো প্রস্থ কত 5, আর দৈর্ঘ্য হচ্ছে ভূমি কত 12, বসাইটো সেই তুমি এখানে ওরা সেন্টিমিটারে বসাই, তুমি সেন্টিমিটারে কেন বসাবা, তুমি কি বলো নাকি, তুমি আগে এখান থেকে বাই করে নিচ্ছ এগুলো মিটারে, তুমি মিটারই বসাবা। তারপর যে তুমি কি পাচ্ছ, ব্যাস পাচ্ছ। কিন্তু আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাস যা পাবা তাকে তোমাকে 2 দিয়ে ভাগ করলে, তারপর যে তুমি ব্যাস যা পাবা তাকে 2 দিয়ে ভাগ করলে পাবো ব্যাসার্ধ। ওকে, তো আসো আমরা এখানে ব্যাস পেয়েছিলাম কত, ব্যাস পেয়েছিলাম 1300 সেন্টিমিটার, মানে 13 মিটার আর কি। 13 মিটারকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6.5 সেন্টিমিটার হয়। এবার ক্ষেত্রফল বাই করবো পাই আর স্কোয়ার। আমরা পাই এর মান সবাই জানি 3.1416, আর ওইখানে হচ্ছে আর স্কোয়ার, তো আর এর মান 6.5, তার উপর আমরা কি দিয়ে দিব, স্কোয়ারটা দিয়ে দিব। ওকে, তারপর তুমি একটা বৃত্তের ক্ষেত্রফল পাইলা। এবার তুমি একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দাও, বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তকারের ক্ষেত্রফল, তারপর যে তুমি ওই আমার আনসারটা পেয়ে যাবে। এটা আমাকে বাই করতে বলছে যে দুইটার ক্ষেত্র বিয়োগফল, আর কিছুই না। এরপরে আসো আমরা চলে যাই আমাদের গ নম্বরে বলছে উদ্দীপক 2 হতে আয়তক্ষেত্র ও বর্গের কর্ণের দৈর্ঘ্যকে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য বিবেচনা করে রম্বসটি আঁকো। তাহলে দেখো আমরা একটু উদ্দীপকটা পড়ি, উদ্দীপকে কী বলা টলা আছে সেটা একটু দেখি। হ্যাঁ, উদ্দীপকে বলছে যে একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। সামান্তরিকের ভূমি এত, উচ্চতা এত। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা জানি। আমরা যদি কোনোভাবে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করি, সেইটা সমান সমান লিখতে পারবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। মানে সামান্তরিকের ক্ষেত্রফল পাইলে সেখান থেকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা রম্বসের কর্ণ পাবো, এবং রম্বসের কর্ণ থেকে আমরা রম্বসের আমি একটু রিপিট করি। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল পাইলে বর্গের ক্ষেত্রফল পাবো, বর্গের ক্ষেত্রফল পাইলে রম্বসের একটা কি পাবো, বাহু পাবো, ঠিক আছে। কারণ এই ক্ষেত্রফল থেকে কর্ণ বাই করতে পারবো, আর বর্গের কর্ণের কথা বলা হয়েছে রম্বসের বাহুর সমান। তাহলে রম্বসের একটা বাহু পাইলে রম্বসের পরিসীমা বাই করতে পারবো, এটা একটা কানেক্টেড। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বাই করা। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কেমনে বাই করতে পারি,
এই যে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি কোণ উচ্চতা বের করে ফেললাম, এটা সামান্তরিকের ক্ষেত্রফল। যেটা সামান্তরিকের ক্ষেত্রফল মানে এটা কিসের ক্ষেত্রফল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহু মানে হচ্ছে এ। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি জানো? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান পাইছি 625। তাহলে এ সমান কী পাবো বলো তো? √/625 না? তাহলে দেখো এই যে √/625। আর এ মানে কি? এ মানে হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। তাহলে 625কে রুট করলে 25 পাই। তাহলে আমি বর্গক্ষেত্রের বাহু পাইছি 25। কিন্তু আমাকে প্রশ্নে কি বলছে ভাই? আমাকে তো প্রশ্নে বাহুর কথা বলে নাই, আমাকে বলছে বর্গক্ষেত্রের বর্গের কর্ণ। তাহলে বাহু থেকে কর্ণ বাই করা যায় কেমন জানো? এই যে দেখো, যে কর্ণ বের করার সূত্র হচ্ছে √2a। এ মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে তোমার বাহু। তাহলে এ এর মান আমি জানি 25 বসাই দিয়েছি, এরই মাধ্যমে আমি বর্গক্ষেত্রে কর্ণ পাই গেছি। এখন আমাকে বলছে এই যে বর্গক্ষেত্রের কর্ণটা পাইলা, এই বর্গক্ষেত্রের কর্ণটাকে রম্বসের একটা বাহু ধরতে বলছে। তাহলে আমি কি করব? এই যে মানটা পাইছি 35.36, এটাই হচ্ছে কি জানো? আমার রম্বসের একটা বাহু। আর রম্বসের একটা বাহু যদি পেয়ে যায়, পরিসীমা বের করা যায়, কারণ রম্বসের পরিসীমা বের করার সূত্র হচ্ছে কি 4 × 1 বাহু। তাহলে এক বাহু পেয়ে গেছি আমরা 35.36, তার সাথে 4 গুণ করে দিলে আমি কি আমার আনসারটা পেয়ে যাব। ভেরি ইজি, আমাদের এটাও শেষ হয়ে গেল। ওকে, যদি প্রশ্ন সহজ হয় তাহলে এই ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ক নাম্বারে বলছে ঘনকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য এত হলে ঘনকের আয়তন নির্ণয় করি। তাহলে ঘনকের আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে a³। তাহলে আমাকে আগে a এর মান বাই করতে হবে। তাহলে আমরা কেমনে বাই করতে পারি? কেমনে একটু দেখো। বলছে এক পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, এক পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্যর সূত্র হচ্ছে তোমার √2a। এক পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যর সূত্র হচ্ছে √2a। তাহলে আমাকে এখানে বলা আছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এত, তাহলে আমি লিখতে পারি √2a সমান সমান কত? 5√2। ঠিক আছে, এই দুটো সমান লিখতে পারি প্রশ্ন মতে। একটা হচ্ছে তোমার সূত্র, আর একটা হচ্ছে কি তোমার মান। এভাবে তুমি চিন্তা করো। তাহলে ওইখান থেকে আমি সহজেই এর মানটা বাই করে ফেলবো। √2টাকে ওই পাশে পাঠিয়ে দিব, √2 কাটা যাবে, এর মান পাই গেল 5। তো এর মান পাইলে এর মানটাকে কিউব করে দিলে তুমি কি পাই যাবা? ঘনকের আয়তনটা পেয়ে যাবা। আলহামদুলিল্লাহ, এটাও শেষ। এবার আসো খ নাম্বার, রাস্তার ক্ষেত্রফল বাই করতে বলছে। যদি কোয়েশ্চেন ছোট সহজ হয় এটা আসবে, মাথায় রেখো। কি বলছে? একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য। তাহলে ফার্স্টে আসো আমরা একটু চিত্রটা ড্র করি এখানে সুন্দর করে। এই একটা আয়তাকার মাঠ, না এই কালার সুন্দর লাগে না আমার, আমি একটু জ্বালালি কালার নিব, সমস্যা নেই। এটা হচ্ছে আমার আয়তাকার মাঠ। হ্যাঁ, দেখা যাইতেছে আশা করি। কী রে, কালার কালার লইয়ার এত ঝামেলা। হ্যাঁ, এইটাই ভালো। এটা হচ্ছে আয়তাকার মাঠ। বলছে এর দৈর্ঘ্য 140, তার মানে এদিকের মাপগুলো হচ্ছে 140 করে, এবং প্রস্থ 120, তার মানে এদিকের মাপ হচ্ছে কত? 120 করে নাকি? হ্যাঁ, 120। ওকে, মাঠটির ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। ওকে, মাঠের ভিতরে তোমার চওড়া একটা রাস্তা আছে, ভালো কথা। এই এখন রাস্তার ক্ষেত্রফল বাই করতে হবে। তো ওই যে আগের অঙ্ক, কোন অঙ্ক বলো তো? তোমাকে কী করতে হবে? একবার শুধু মাঠের ক্ষেত্রফল বাই করতে হবে, যেহেতু মাঠের ভিতরে রাস্তা। ঠিক আছে, এই যে আমি একটু দেখাই, এই তো মাঠের ভিতরে রাস্তা। তাহলে আমি যদি ফার্স্টে মাঠের ক্ষেত্রফলটা বাই করি, তাহলে এই পুরো জিনিসটা বাইর হয়ে যায়। কোন জিনিসটাই? হলুদ কালার, ইয়েলো কালার জিনিসটা বের হয়ে গেল ফাইন। এরপর আমি আবার কি করব? রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বাই করব। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বাই করব, মানে এইটা। এরপর এই পুরোটা থেকে যদি এইটা বাদ দিই, আমি যাই কি পেয়ে যাবো বলো তো? রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখন ফার্স্টে তো আমার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কিসের? মাঠের। তো ওই দৈর্ঘ্য প্রস্থ আমি হিসাব করে আমি কি পেয়ে গেছি বলো তো? ওই দৈর্ঘ্য প্রস্থ আমি হিসাব করে এই যে মাঠের ক্ষেত্রফল পাইছি। এবার রাস্তা বাদে তুমি যদি মাঠের দৈর্ঘ্য বাই করো, তাহলে যে দৈর্ঘ্যটা দেওয়া ছিল ওর থেকে রাস্তা বাদ দিতে হবে। বলবা যে 4 + 4 দুইবার দিছে কেন? কারণ আমরা যখন ফিগার রাখছিলাম মনে আছে, দৈর্ঘ্য 2 দিকে ছিল, এই জন্য 4 দুইবার বিয়োগ দিছে। সেম প্রস্থর বেলাও 4 + 4, কারণ প্রস্থ 2 দিকে ছিল, এই জন্য প্রস্থ দুইবার বিয়োগ দিছে। এরপরে তুমি রাস্তা বাদে ক্ষেত্রফল বাই করবা। তারপরে রাস্তার ক্ষেত্রফল কেমনে বাই করবা? ফার্স্টে যে ক্ষেত্রফল বাই করছো ওইটা থেকে পরবর্তী ক্ষেত্রফলটাকে বিয়োগ দিয়ে দিবা। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে তুমি 3 স্টার 4 স্টার 8 স্টার যত স্টার দিতে পারো, আসতে পারে ইনশাল্লাহ। তো তোমাকে যেটা করতে হবে, জাস্ট একটু রাস্তা সহকারে ক্ষেত্রফল এবং রাস্তা বাদে ক্ষেত্রফল বের করে দুইটা বিয়োগ দিয়ে দিতে হবে। এবার আসো ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, সেটা হচ্ছে কিটা গ নাম্বার।
একটি ইটের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ এত, রাস্তাটি বাদাই করতে মোট কত টাকা খরচ হবে? দেখো রাস্তার ক্ষেত্রফল তো পেয়ে গেছি, তাই না? আমার কোনো সমস্যা নেই। এখন আমার ইটের ক্ষেত্রফল বাই করতে হবে। তো ইটের যে দৈর্ঘ্য সেন্টিমিটার আছে ওটাকে মিটারে নিয়ে যাবো 100 দিয়ে ভাগ করে, প্রস্থ সেন্টিমিটার আছে ওটাকে মিটারে নিয়ে যাবো 100 দিয়ে ভাগ করে, ইটের ক্ষেত্রফল পেয়ে যাবো দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে। এখন ইটের যে ক্ষেত্রফল পাইছো, ধরো এটা একটা ইট, এইটা রাখলে তার কতটুকু জায়গা পূরণ করতেছে, এইটার ক্ষেত্রফল যতটুকু অতটুকু জায়গা সে পূরণ করতেছে। তো আমাকে কত টাকা খরচ হবে এটা বের করার জন্য আগে বের করতে হবে কয়টা ইট লাগবে। তাহলে আমি দেখলাম যে এত বর্গ সেন্টিমিটার মানে তার ক্ষেত্রফলের সমান, এত বর্গ মিটার এর জন্য প্রয়োজন একটা ইট, কিন্তু আমার রাস্তা হচ্ছে কত 2116 বর্গ মিটার। তাহলে এতটুকুর জন্য যদি একটা লাগে, 2116-র জন্য কত লাগবে ঐকিক নিয়ম ভাগ করে দিবা, ভাগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি যে 80,640টা ইট লাগবে। তো একটা ইটের মূল্য 12 টাকা, তাহলে 80,640টা ইটের মূল্য হবে 12 গুণ 80,640 সমান সমান চলে আসছে কত 9,67,680 টাকা। ভালো একটা অঙ্ক, প্রশ্ন সহজ করলে এই ধরনের অঙ্ক চলে আসতে পারে, স্টার মার্ক দিয়ে রাখো। আসো আমরা এর পরবর্তী সৃজনশীলে চলে যাই। এটা হচ্ছে একটা 5 স্টার অঙ্ক, এটা চলে আসতে পারে যে কোনো দিনে যে কোনো জায়গায়, তাহলে তোমার এটা মনোযোগ দিতে হবে। ক নম্বরে কী বলছে? ক নম্বরে বলছে 54 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য বাই করতে বলছে। এখন রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণকে দিয়ে প্রকাশ করে, যেহেতু কর্ণদ্বয় তার মানে দুইটা কর্ণ D1 D2, তাহলে একটা কর্ণ 9 দিয়ে দিয়েছে আর একটা কর্ণ বের করতে হবে। তাহলে এই যে সূত্রটা আছে হাফ D1 D2, এটা হচ্ছে ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 54, তাহলে এইটা সমান আমি লিখতে পারি কত বলো তো 54 লিখতে পারি, লিখলাম। তাহলে এখানে হাফের জায়গায় হাফ থাক, আমার D1 কিন্তু দিয়ে দিয়েছে 9, এই জন্য D1-এর জায়গায় 9 লিখছি আর D2 রাখছি। তো D2 এই পাশে রেখে বাকি এই জিনিসটাকে অপর পাশে পাঠাই দিই। তো ফার্স্টে কী হবে, 2টা ওই পাশে গেলে 54-র সাথে গুণ হয়ে যাবে, 9টা গুণ আকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এভাবে হিসাব নিকাশ করলে আমি 12 পেয়ে যাব। ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে খ, যে বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করা। এটা খুবই একটা ফাইন অঙ্ক, মনোযোগ দিয়ে তোমাকে করতে হবে। তো প্রথমেই তোমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে সামান্তরিক আকৃতির, একটা সামান্তরিক চিন্তা করো, তুমি একটা সামান্তরিক চিন্তা করলা। ওকে, সামান্তরিক আকৃতির সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 45 ও কত 39 মিটার। তার মানে এটাকে যদি 45 ধরো এটা 39 হবে, সন্নিহিত মানে সাথে সাথে আছে। আবার এটাকে 45 ধরলে এটা 39 হবে, এটা 39 হলে এটা 45। সোজা কথা, এগুলো ধরো 45, এগুলো ধরো 39, অথবা এগুলো ধরো 45, এগুলো ধরো 39। তাহলে যে ছোটো আমরা এগুলোকে 39 ধরলাম, আর এগুলো যেহেতু বড় এটাকে 45 ধরলাম। ভালো কথা। জমিটির ক্ষুদ্রতম কর্ণ, দেখো এখানে দুইটা কর্ণ আছে, তোমরা গ্রিন কালার কর্ণটা যদি দেখো এটা একটু বড়, আর যদি ব্লু কালার কর্ণটা দেখো এটা একটু ছোট। এই ছোট কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে 42। ফাইন। লম্ব দূরত্ব বাই করতে বলছে বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের, তার মানে এটা বের করতে বলছে। আমি এটা অন্য কালার ইউজ করি, ওয়েট, এটাকে পিঙ্ক কালার দিলাম, আমাকে এটা বের করতে বলছে, ঠিক আছে। এখন এটা বের করার জন্য আমাকে কি করতে হবে একটু তুমি চিন্তা করে দেখো। এটা বের করার জন্য আমার লাগবে যে এইটার মান, ঠিক আছে, কারণ এইটার মানও আছে এইটার মানও আছে। আমি যদি ভূমির মানটা পাই তাহলে এই ত্রিভুজ চিন্তা করে আমি কাজ করে ফেলতে পারবো। তাহলে এই জন্য আমরা কি করি, যেহেতু এখান থেকে সরাসরি বাই করার টাফ, এইখানের মতো করে এই জায়গায় একটা এঁকে দিই, তাহলে এইটা যদি কোনোভাবে বাই করতে পারি, এইটা মানেই কোনটা, এইটা, কোনো সমস্যা নাই। তো আসো আমরা অঙ্কটা ধীরে ধীরে করা শুরু করি, তুমি ফিগারটা আশা করি বুঝে ফেলেছ। তো প্রথমে আমাদের যেই জিনিসটা করতে হবে, আমরা তো ফিগারটা এঁকে ফেললাম, এখানে এই যে আঁকা শেষ। আঁকার পরে এখান থেকে আমরা ত্রিভুজ ABD নিয়ে কাজ করব, ABD। এর কারণ কি, এর লম্ব দূরত্বটা এখানেই আছে, সেজন্য আমরা এইটা নিয়ে কাজ করতেছি। তো আমরা এখানে দেখো এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে এবং এই বাহুর মান দেওয়া আছে। তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল আগে বাহির করতে পারি, তাই না বলো তো? তাহলে ক্ষেত্রফল যদি বাইর করি তাহলে আমার ক্ষেত্রফল কি বাইর হবে, যে 3 বাহুর মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা অর্ধপরিসীমা বাই করতে পারি, 3 বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, এবং অর্ধপরিসীমা ব্যবহার করে সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফল বাই করতে পারি। তা অর্ধপরিসীমা পারলাম, ক্ষেত্রফলও পারলাম, মাশাআল্লাহ। এখন ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল বের করে আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওইটা দিয়ে আমরা কি করলাম,
আমরা যেহেতু উচ্চতাটা জানি না, একটু খেয়াল করো, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। ফাইন, ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হয়েছে আমরা তো ক্ষেত্রফল বাই করছি, এই ক্ষেত্রফল তো বাই করছি, তাহলে আমি এই যে ক্ষেত্রফল এর বদলে 756 বসাতে পারি না? ওই পাশে যেটা বাই করছি বসাইলাম, হাফের জায়গায় হাফ থাকুক। এ বি এর মান তো আমি জানি, এ বি এর মান কত, এই যে দেখো এ বি এর মান হচ্ছে 45 বসাই দিলাম। ডিএফ কি? ডিএফ হচ্ছে এই লম্বটা, তাহলে এই লম্বটা আমাকে কি করতে হবে? বের করতে বলা হয়েছিল, তাহলে ডিএফ এর জায়গায় ডিএফ রাখলাম, আর সব কিছু আমরা এক পাশে নিয়ে আসবো। এক পাশে নিয়ে আসে দেখো ক্যালকুলেশন করলে আমি ডিএফ এর মানটা পেয়ে যাচ্ছি। খুবই সহজ, এই অঙ্কটা সহজ করছে, এটা একটু বড় ছিল, আরও সহজ করে দিয়েছে মাশাআল্লাহ। এখন গ নাম্বারে কি করছে দেখি, জমিটির বৃহত্তর কর্ণদের, ও আচ্ছা, একটা অঙ্ককে ভাঙ্গা দুইটা অঙ্ক বানাইছে, বুঝছো? এটা অনুশীলনে একটা অঙ্ককে ভেঙে দুইটা অঙ্ক বানাইছে, বেশি সহজ করছে। তো গ নাম্বারে বলছে বৃহত্তর কর্ণ বাই করতে বলছে, তাহলে বৃহত্তর কর্ণ কোনটা? এসি বাই করতে বলছে। তাহলে দেখো এসি হচ্ছে এ সি ই, এই ত্রিভুজের অতিভুজ। তাহলে আমি কোনোভাবে যদি ইসি আর হচ্ছে কি এই এর মানটা জানি, তাহলে আমি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওই সূত্র দিয়ে করে ফেলতে পারবো। তো আসেন সহজে করে ফেলি আমরা কি করব শোনো, আমার কাছে তো ডিএফ আছে, কিন্তু আমার কণ্ঠ মিলনের মতোই যাচ্ছে গা। আমার কাছে তো ডিএফ আছে, আমরা জানি ডিএফ আর এইসি তোমরাকে সমান্তরাল এবং সমান। তাহলে ডিএফ যদি হয়ে থাকে 33.6, তাহলে আমার এই যে ইসি এর মান হবে কত? 33.6। এবং আমার কাছে যেই কি আছে, এডি আছে, এডি কোথায় বলো তো? আমার কাছে এডি আছে না? হ্যাঁ, দাঁড়া এটা মুছে দিই, আমার কাছে এডি আছে, এই যে এডি এর মান হচ্ছে 39। তাহলে এডি আর বিসি হচ্ছে সমান, তাহলে এডি 39 হলে বিসি হবে 39। ফাইন, তাহলে দেখো এই যে ত্রিভুজ কোনটা, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো আমার কাছে এইটার মান দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য করো, একটু গোলায় যাবে, আমি জানি এইটার মান দেওয়া আছে, কোনটা? এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে। আমি যদি মুখে বলি, বিসি এর মান আমার কাছে আছে এবং ইসি এর মানও আমার কাছে আছে। তাহলে অতিভুজ আছে, লম্ব আছে, ভূমি বাই করার কোনো ব্যাপার? এই যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, ওই সূত্র অ্যাপ্লাই করে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমি আমার বি বের করে ফেললাম। তো বি বের করার ফলে এ বি এর মান তো আগে থেকেই দেওয়া আছে, এ বি এর সাথে যদি বি এর মানটা যোগ করে দিই, তাহলে আমি এই পেয়ে যাব না? এই যে এই পেয়ে গেছি, বুঝতে পারছো তুমি কথাটা আমার? এই পেয়ে গেছি না বলো তো? এই যে ই পেয়ে গেছি যোগ করার ফলে। তো আমার টার্গেটই ছিল, আমার কাছে আমি যদি এইটা বের করতে পারি, ইসি আমার কাছে আগে থেকেই আছে, তাহলে এসি আমি খুব সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে এখন এসি স্কোয়ার সমান সমান ওই যে সূত্র দেখছো, এসি স্কোয়ার সমান সমান এই স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ারটা ওই পাশে পাঠাই দিলে রুট হয়ে যাবে। এই কাজকর্ম তোমরা জানো, তাহলে বৃহত্তম কর্ম তোমরা পেয়ে গেছো। এটা খুবই ভালো অঙ্ক, পরীক্ষায় আসতে পারে, একটু মনোযোগ দিয়ে দেখবা।